আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এখনকার বিষয়টা কি আপনারা জানেন তো, না? কি বিষয়? সংগঠন ব্যবস্থাপনা। এই টপিকটা আসলে বক্তৃতা করে বোঝানোর জন্য নয়, এটা হাতে কলমে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য। সেজন্য আমি ডায়াসে আপনাদের সাথে কথা বলবো না, আমি আপনাদের মধ্যে যাব, আপনাদের সাথে মতামত শেয়ার করব, বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে সংগঠন ব্যবস্থাপনা কি। সংগঠন কি আপনারা তো বোঝেন না। আপনারা কেউ একজন বলেন যে আজকের এই টপিকটা থেকে আপনারা আসলে কি শুনতে চাচ্ছিলেন, সংগঠন ব্যবস্থাপনা বলতে, এই যে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বলতে আপনারা আমার কাছে কি এক্সপেক্ট করতেছিলেন যে আমি এটা বলবো এটা বলবো? বলেন তো, কেউ একজন বলেন। একটা সংগঠন কিভাবে চলতে পারে, সংগঠনের রুলস রেগুলেশনস। ভেরি গুড। আর একজন কেউ বলেন তো, এদিক থেকে একজন বলেন তো। আচ্ছা, ভেরি গুড। জমিয়তের গঠনতন্ত্রে এখানে দেখেন সংগঠন প্রতিষ্ঠা, একটা চ্যাপ্টার আছে সংগঠন প্রতিষ্ঠা। কিভাবে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে, কি উদ্দেশ্যে করতে হবে, এগুলো এখানে বলা আছে। আপনার আর একটা ধারা আছে 7 ধারা, এটা হলো সাংগঠনিক ব্যবস্থাপনা, যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, এই বিষয়টা জমিয়তের গঠনতন্ত্রে 7ম ধারায় আছে, সাংগঠনিক ব্যবস্থাপনা। এটার মধ্যে কি আছে লেখাগুলো আপনাদের পড়তে অসুবিধা হবে। আপনাদের কাছে কারো জমিয়তের গঠনতন্ত্র থাকলে একটু দেখতে পারেন। সুবহানের গঠনতন্ত্রে এটা কিভাবে আছে সেটা জানেন তো, না? হ্যাঁ, আচ্ছা, সুবহানের গঠনতন্ত্রে এই বিষয়টা কিভাবে আছে সেটা আমরা একটু পরে দেখব। তো আজকে মূলত আমরা বোঝার চেষ্টা করব যে সাংগঠনিক ব্যবস্থাটাকে আমরা কিভাবে ইফেক্টিভ স্ট্র্যাটেজিস কি হতে পারে, সংগঠন ব্যবস্থাপনাকে সফলভাবে করার জন্য কি কলা কৌশলগুলো হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যখন বলি সংগঠন, তখন দেখেন এই যে নিচে একটা সংজ্ঞা দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন না? সংগঠন হচ্ছে গ্রুপ অফ পিপল ওয়ার্কিং টুগেদার উইথ ইচ আদার টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ কমন গোল। সংগঠন বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সার্ভ করার জন্য একদল লোক একসাথে কাজ করে। তাহলে যখন আমরা বলবো যে একদল লোক একসাথে কাজ করে, একটা লক্ষ্য থাকে, একটা লক্ষ্য অর্জন করার জন্য, তখনই সেটা একটা সংগঠন। এখন আমি আপনাকে কোশ্চেন করতে চাই, জমিয়ত সুবহানে আল হাদিস এটা কি একটা সংগঠন? আমাকে বলেন যে কেন এটা সংগঠন, একটু জোরে জোরে বলেন, সবাই বলেন, আমি বুঝতে পারবো। হ্যাঁ, এখানে একসাথে কাজ করার মতো অনেক লোক আছে, আমরা সবাই একসাথে কাজ করি, তাই না? আমাদের কি কোনো কমন গোল আছে? কি সেটা? বলেন বলেন, জোরে জোরে বলেন। এক শব্দে বলেন তো, এক শব্দে আমাদের। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। না, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথ উপলব্ধি করত জীবনের সর্বস্তরে কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন কর। আল্লাহর সন্তুষ্টি অর্জন বাদ দিয়ে যে কথাগুলো বললাম আমরা, এগুলো সব মডিফায়ার, আল্লাহর সন্তুষ্টিকে মডিফাই করছে, যে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি করতে চাই, অর্জন করতে চাই। এইভাবে চাই যে আমরা কালেমা তৈয়বাকে বাস্তবায়ন করব। কোথায় বাস্তবায়ন করব? জীবনের সব সেক্টরে। জীবনের সব সেক্টর বলতে আমার ব্যক্তি, পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সব কিছুই আমার এর মধ্যে পড়ে। তাহলে
যখন আমরা বলি যে আমরা একটা অর্গানাইজেশনকে ম্যানেজ করব, মানে একটা অর্গানাইজেশনকে ব্যবস্থাপনা করব, এটা দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় হচ্ছে যে আমরা আমাদের কিছু কাজকর্মকে ম্যানেজ করব, তাই না? আমরা যখন বলি সংগঠনকে ম্যানেজ করব, ম্যানেজমেন্ট করব, এর দ্বারা আমরা কি বোঝাই? আমাদের যে কাজগুলো আমরা করি সেগুলো যাতে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে করতে পারি, এই তো? এটা একটা। আর একটা হলো কি, যে আমাদের যে সংগঠনটা আছে সেইটার কাঠামোটা কেমন, সেইটার সভাপতি কেমন হবে, সেক্রেটারি কেমন হবে, এটার ইউনিটগুলো কেমন হবে, এটা কোথায় কোথায় বিস্তৃত হবে, কার অধীনে কে থাকবে, কে কার কমান্ড শুনবে, কে কাকে কন্ট্রোল করবে, কে কাকে নির্দেশনা দেবে, কে কার সাথে কমিউনিকেট করবে, এই বিষয়গুলো ডিফাইন করা থাকবে। সেটাকে আমরা বলি সংগঠনের কাঠামো, সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ, অর্গানাইজেশন স্ট্রাকচার। তাহলে আমরা যখন বলি যে সংগঠন ব্যবস্থাপনা, আমি দুইটা কথা বললাম। এক নম্বর হচ্ছে এর দ্বারা আমরা বুঝাই আমাদের কাজগুলো, তাই না? এরপরে বললাম যে এর দ্বারা আমরা বুঝাই আমাদের সংগঠনটাকে, যে আমাদের সংগঠনটাকে কেমন। আচ্ছা, এবার এর বাইরে আমরা যদি বলি আমাদের সংগঠন, এর দ্বারা আমরা কি দুইটা জিনিস এখন বুঝলাম। একটা হলো যে আমরা কিছু কাজ করি আর আমাদের কিছু লোক আছে যারা একসাথে কাজগুলো করি, দুইটা জিনিস বুঝলাম না? এর বাইরে কিছু নাই? আমাদের কিছু আইডিয়া আছে না, কনসেপ্ট আছে না, যে আমরা শিরকের ব্যাপারে কোনো আপোষ করি না, বিদআতের ব্যাপারে কোনো আপোষ করি না, আমরা তৌহিদ প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমরা সবগুলো সামাজিক সংগঠনের সাথে সদ্ভাব বজায় রাখতে চাই, এই কিছু কনসেপ্ট আছে না আমাদের? যখনই বলা হয় যে জমিয়তে আহলুল হাদিস বা জমিয়ত সুবহানে আহলুল হাদিস একটা ইসলামী সংগঠন, তখন মাথার মধ্যে কিছু ধারণা কাজ করে না যে এটা আসলে কেমন একটা সংগঠন? তার মানে এই কনসেপ্টসগুলো, এই প্রচলিত ধারণাগুলো মানুষ যেটা পারসেপ্ট করে সেগুলো নিয়েও আমাদের সংগঠন। তাহলে আমাদের সংগঠনে আমি বললাম তিনটা জিনিস থাকে কমপক্ষে। একটা কমন লক্ষ্য থাকে, সেটা আমি বললাম, সেই লক্ষ্যের জন্য কিছু মানুষ কাজ করে, সেটাও বললাম। আর সংগঠনটা নিজে ইটসেলফ একটা ধারণা যে সংগঠনটা কেমন হয়। আচ্ছা, আমাদের সংগঠনটা কি ফর্মাল না ইনফর্মাল? হ্যাঁ, ফর্মাল। তাহলে আমাদের, হ্যাঁ, ও আচ্ছা, সরি, মানে আনুষ্ঠানিক নাকি অনানুষ্ঠানিক, এটা একটু, হ্যাঁ, আমাদের কিছু কাজ অনানুষ্ঠানিক থাকে এবং কিছু কাজ আনুষ্ঠানিক থাকে। ধরেন আমাদের আনুষ্ঠানিক বলতে আমাদের কমিটি কয়জন মিলে হয় সেটা ডিফাইন করা আছে না? হ্যাঁ, তারপরে আমাদের সংগঠনের কাঠামো কয়টা, মানে সাংগঠনিক স্তর কয়টা, এটা ডিফাইন করা আছে না? গুড। আমরা যখন বলি যে ম্যানেজমেন্ট, তখন এর দ্বারা আমরা বোঝাই যে আপনি দেখেন এখানে সংগঠনে নারী পুরুষেরা কাজ করে, কিছু মেশিন থাকে, টুলস থাকে, কম্পিউটার্স থাকে, টেবিলস থাকে, কিছু ম্যাটেরিয়ালস থাকে, আমাদের অর্থ দরকার হয়, কিছু পদ্ধতি থাকে, মার্কেটিংয়ের কিছু কৌশল থাকে। মার্কেটিং বলতে, আচ্ছা আপনি বলেন যে আমাদের সংগঠনটা গ্রসলি যদি সংগঠনকে ভাগ করা হয় তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সার্ভিস ওরিয়েন্টেড, মানে কেউ সেবা দেয়, আর কেউ আছে যে কোনো সংগঠন আছে যেটা উৎপাদন করে, প্রোডাকশন করে। ধরেন ওয়ালটন একটা সংগঠন, ওয়ালটন কোম্পানি ইটসেলফ একটা সংগঠন। ধরেন ওয়ালটন কোম্পানি কি করে? কিছু প্রোডাকশন করে, তাই না? কিন্তু ধরেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এরা সেবা দেয়, হসপিটাল সেবা দেয়, ইসলামিক সংগঠন সেবা দেয়। তাহলে আমাদেরটা হচ্ছে একটা সার্ভিস অর্গানাইজেশন, তাই না? আমরা যখন সংগঠন বুঝবো তখন প্রথমেই ধরে নিতে হবে যে আমরা যখন ইসলামী সংগঠনের কথা বলছি তখন আপনাকে ধরেই নিতে হবে যে আমরা একটা সেবা প্রতিষ্ঠানের কথা বলছি, সেবা প্রতিষ্ঠান। কারণ সেবা প্রতিষ্ঠানের আচার আচরণ, বৈশিষ্ট্য, কাঠামো আর উৎপাদন প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, আপনি কি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানটা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান? আচ্ছা, তাহলে একটু দয়া করে আমাকে ৩-৪ জন লোকে বলেন যে কি কি সেবা আমরা দেই।
আচ্ছা, আমরা যে কাজগুলো করি সেগুলোই আমাদের সেবা। কি কি কাজ করি বলেন না? একটা মানুষকে ঐক্যের দিকে আমরাই করি। ঐক্যের দিকে আহ্বান করি, দাওয়াত দেই, আকীদার প্রচার করি, বই বের করি না, সমাজ সংস্কারের কাজ করি। শীতের সময় কম্বল বিতরণ করি না, আর কি করি? হ্যাঁ, ভেরি গুড। আমাদের যে 5 দফা কর্মসূচি আছে, মানে 5টা কর্মের 5টা দফার অধীনে আমরা যে সার্ভিসগুলো দেই সেগুলো হচ্ছে আমাদের সেবা। তাহলে আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের সংগঠনকে এই ম্যানেজ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যে প্রসেসগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, সেগুলোকে যখন হারমোনাইজ করি, মানে সেগুলোকে যখন সিঙ্ক্রোনাইজ করি, একসাথে সংগঠনকে গতিশীল করার জন্য, সংগঠনকে সুন্দর করে করার জন্য সবগুলো মিলেমিশে যখন আমরা কাজ করি, সেই কাজগুলোকে মিলেমিশে সুন্দরভাবে করাটার নামই হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, আমি এগুলো বলেছি যে একটা সংগঠন হওয়ার জন্য ভিশন, মিশন, স্টেটমেন্ট থাকা লাগে। আমাদের সংগঠনের ভিশন, মিশন, স্টেটমেন্ট কি বলেন? একটু আগে আমরা বললাম, তাই না? আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসটা বোঝা খুব দরকার যে ভিশন কি, মিশন কি, অবজেক্টিভসগুলো কি, টার্গেটগুলো কি, গোলগুলো কি, এই জিনিসটা বোঝা খুব দরকার। ধরেন আমি বললাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হচ্ছে আমাদের ভিশন, তাহলে আমাদের মিশনগুলো কি? মিশন বোঝেন তো? মানে ভিশনকে অর্জন করার জন্য আমরা যেই কাজগুলো করি ব্রডলি, যেমন ধরেন এই যে আমরা দাওয়াত দেই, অথবা ধরেন আমাদের দাতব্য প্রতিষ্ঠান থাকতে পারে, মেডিকেল সার্ভিস থাকতে পারে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান। শহরে ধরেন যে লাশ গোসল করার জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাজ আছে না, এগুলো আমরা করতে পারি। এই করোনার সময়ে এগুলোর জন্য মানুষ অনেক সাফার করছে, তাই না? ব্লাড ডোনেট, সেটা আমাদের আছে, ব্লাড ডোনেশন আছে। তো এগুলো এই সব কৌশলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এই যে ভিশন, মিশন হচ্ছে একটা রোড ম্যাপ। মানে ধরেন একটা হাইওয়ে, একটা বড় রাস্তা। আমি ঢাকা থেকে চিটাগং যেতে চাই, তো ঢাকা থেকে চিটাগং যেতে গেলে আমি কিভাবে যাব, কোথায় যাব, আমি গোল ফিক্স করি না? বাসা থেকে যখন বের হই আমি হয় ডিসাইড করি প্লেনে যাব অথবা বাসে যাব, আমি তো ডিসাইড করি। আমি কিছু কৌশল নিয়ে নিই, কীরকম খরচ হবে সব কিছু আমি চিন্তা করি। তো আমার লক্ষ্য যদি হয় চিটাগং যাওয়া, তো এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি যেই কাজগুলো করি সেগুলো হচ্ছে আমার মিশন। হ্যাঁ, আচ্ছা, আমাদের সংগঠনে ধরেন জমিয়ত সুবহানে আল হাদিসের কয়টা ইউনিট আছে, মানে কয়টা সেক্রেটারিয়েট আছে বলেন তো? সেক্রেটারিয়েট মানে আমাদের যে কেন্দ্রীয় সংগঠন আছে সেখানে কি কি পদ আছে, সহজে বললে কি কি পদ আছে? 2-4টা নাম বলেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনারা ঠিকই বলেছেন, প্রচার প্রকাশনা সম্পাদক আছে, সাহিত্য সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক আছে, প্রশিক্ষণ সম্পাদক আছে, তাই না? ধরেন আজকে আমরা প্রশিক্ষণ নিচ্ছি, তো এই প্রশিক্ষণটা আয়োজন কে করেছে? প্রশিক্ষণ সম্পাদক করেছে, তাই না? তাকে অন্যরা সবাই হেল্প করেছে, যারা হেল্প করেছে এই সবাই মিলে হয়তো একটা টিম। কারণ এই প্রশিক্ষণটা বাস্তবায়ন করার জন্য একটা টিমের কাজ, একটা কমিটি হয়েছে, তাই না? এই কমিটিটা হচ্ছে একটা টিম। তো এই প্রশিক্ষণ বাস্তবায়ন করার জন্য জমিয়ত সুবহানে আল হাদিসের যারা দায়িত্বে আছে, যিনি দায়িত্বে আছেন, তিনি একটা প্ল্যান করেছেন না যে বছরে 10টা প্রশিক্ষণ করবে বা 4টা প্রশিক্ষণ করবে। ধরেন সালেহদের 3টা, সালেকদের 4টা, আরেফদের 5টা, এরকম সে একটা প্ল্যান করছে না? এগুলো হচ্ছে তার গোল, যে সে বছরে কয়টা কাজ করবে, কয়টা প্রশিক্ষণ করবে। যিনি সাংগঠনিক সেক্রেটারি তার গোল কি হবে তাহলে বলেন তো? যিনি সাংগঠনিক সম্পাদক তার কি কি গোল হবে?
কটা সংগঠনের শাখা বৃদ্ধি করা যাবে, কয়টা জেলায় শাখা বাড়লো? আর যেগুলো শাখা গেছে ছিল পুনরায় কমিটি গঠন, হ্যাঁ। চর্চা। আমার যদি এখন সালে থাকে 100 জন, তাহলে বছর শেষে আমার কি 120 জন হচ্ছে কিনা? তারপরে আমার যদি আরএফ থাকে 500 জন, বছর শেষে আমার 600 জন হচ্ছে কিনা, তাই না? এগুলো হচ্ছে গোল। তারপরে আমাদের যিনি অর্থ সম্পাদক থাকেন, তার টার্গেট কি থাকে, তার গোল কি থাকে? যে এই বছরে আমার বাজেট ছিল 6 লাখ টাকা, তাহলে আগামী বছরে আমার বেশি কাজ করতে হবে, তাহলে আমার 7 লাখ টাকার বাজেট লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমি এখন যখন দপ্তর ভিত্তিক আসলাম, যখন আমি ডিভিশন ডিপার্টমেন্ট ওয়াইজ আসলাম, তখন আমার প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা অবজেক্টিভ সেট করা হচ্ছে, তাই না? যে প্রশিক্ষণ সম্পাদকের জন্য কাজ হলো প্রশিক্ষণ আয়োজন করা, সে বছরে এতগুলো করবে, এই কাজ লাগবে, তার এত টাকা লাগবে, এগুলো এগুলো এগুলো, তাই না? তো এগুলো হচ্ছে তার অবজেক্টিভ, ওই ডিপার্টমেন্টের অবজেক্টিভ। এখন ধরেন প্রশিক্ষণ সম্পাদকের কথাই আমি বলি। এখন প্রশিক্ষণ সম্পাদককে কেন্দ্র দায়িত্ব দিয়েছে যে তিনি সারা বছরে প্রশিক্ষণ আয়োজনগুলো করবেন। তাহলে তিনি কি কি করবেন? প্রশিক্ষণ সম্পাদক কি কি করবেন? একটা কমিটি গঠন করবেন, সেই কমিটি সারা বছরের একটা প্ল্যান তৈরি করবেন, ডিজাইন করবেন যে আমি কতগুলো করব। ধরেন আজকের যে প্রশিক্ষণটা হচ্ছে সেটার জন্য আবার আলাদা একটা কমিটি হবে, তাই না? হ্যাঁ। তারপরে ওনাদের একটা বাজেট করতে হবে যে কি কি কাজ আছে, কতগুলো, সেগুলোর জন্য কি কি টাকা লাগবে, কোথায় কি পরিমাণ টাকা লাগবে। একটা মডিউল তৈরি করতে হবে। মডিউল আমরা এখনও পর্যন্ত মডিউল তৈরি করতে যাইনি, তাই না? আমরা শুধুমাত্র একটা শিডিউল তৈরি করছি, প্রশিক্ষণের একটা শিডিউল তৈরি করছি যে আমাদের এই সময়ে এই বিষয়ে এই প্রশিক্ষণ হবে। হ্যাঁ, কিন্তু আমাদের একটা মডিউল লাগবে যে আমি বছরে এই বিষয়ে, এই 10টা বিষয়ে আমি প্রশিক্ষণ দেব। তাহলে এই 10টা বিষয়ে আমার গাইডলাইন লাগবে, রিপোর্ট লাগবে, ডেলিভারি দেওয়ার মতো যে এই 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 জিনিস আমি শেখাবো, সেটা আমাকে আগে থেকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমার যে 5 দফা আছে এর বাইরে তো আমি শেখাবো না। আমি কি এখানে মেডিকেল সায়েন্স শেখাবো? আমি কি এখানে ব্যবসা শেখাবো? আমি এখানে শেখাবো দাওয়াতি কর্মকাণ্ড কিভাবে করতে হয় এই 5 দফার মধ্যে থেকে, তাই না? এগুলো আমি শেখাবো। এই জন্য আমার মডিউল লাগবে। তারপরে আমার প্রশিক্ষক কারা কারা হবেন সেগুলো আমার ওই কমিটি মিলে ডিসাইড করবে। তাহলে এই যে আমি কাজগুলো করতেছি এগুলো হচ্ছে আমার অ্যাকশন প্ল্যান। তাহলে যদি একটা সংগঠনে একটা নির্দিষ্ট বিভাগে অ্যাকশন প্ল্যান না থাকে, তাহলে কি তার টার্গেট অবজেক্টিভগুলো অ্যাচিভ করা যাবে? ধরেন আমার অ্যাকশন প্ল্যান নাই, ধরেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, যদি আমার অ্যাকশন প্ল্যান না থাকে, মানে কাজের কিভাবে প্ল্যান করব, কিভাবে কি কি কাজ করব, এগুলো যদি আমার রিটেন না থাকে, রিটেন স্টেটমেন্ট না থাকে, যদি সবার মধ্যে টিমের মধ্যে যদি শেয়ার না করা যায়, তাহলে এই অবজেক্টিভগুলো হয়তো একটা ট্রেনিং আয়োজন করা যাবে, কিন্তু যেই উদ্দেশ্যে, যেই গোলে, যেই লক্ষ্যে আমার এই ট্রেনিংটা, সেই লক্ষ্যটা ঠিকমতো অর্জিত হবে না। আচ্ছা, আপনাদের বোরিং লাগতেছে না? হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে পারি? আচ্ছা, ভেরি গুড। বলেন তো, অবজেক্টিভ মানেও লক্ষ্য, আবার ভিশন মিশন মানেও লক্ষ্য, তাই না? তাহলে এই দুইটা লক্ষ্যের মধ্যে কোনটা বড় লক্ষ্য আর কোনটা ছোট লক্ষ্য? বড় লক্ষ্য কোনটা? ছোট লক্ষ্য কোনটা? ছোট লক্ষ্যটা কার? ব্যক্তির না। ছোট লক্ষ্যটাও সংগঠনের একটা স্তরের, সংগঠনের একটা বিভাগের, একটা সেক্রেটারিয়েটের। আর বড় লক্ষ্যটা হচ্ছে ওভারঅল সংগঠনের, তাই না? আচ্ছা, কোনো একটা বিভাগ যদি কাজ না করে তাহলে সে কি ফুলফিল করতে পারবে না? এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে আমাদের নিজের অথবা আমাদের অর্গানাইজেশনের এই ভিশন মিশন অবজেক্টিভ টার্গেট অ্যাকশন প্ল্যান এগুলো কি আছে? আছে? ভেরি গুড। কার কার মনে হয় নাই আর কার কার মনে হয় আছে? একটু হাত উঠান তো, কে বলবেন যে আছে? যারা আছে পক্ষে হাত উঠান। আচ্ছা, যারা নাইয়ের পক্ষে হাত উঠান, নাইয়ের পক্ষে হাত উঠান। আচ্ছা, আছের পক্ষে হাত উঠিয়েছেন 10-12 জন,
তার মানে অধিকাংশই কনফিউজড যে আছে কি নাই আমি জানি না, তাই ঠিক তাই না? ভেরি গুড। সেক্রেটারি সাহেব কই, চিনে রাখেন কিন্তু। ইংরেজি বলার কারণে অনেকগুলো বুঝতে একটু অনেক সমস্যা হচ্ছে। ও বুঝতে পারতেছেন হাতে তো মনে না। বোঝা যাচ্ছে না আমার কথা? যেখানে বুঝবেন না একটু হাত উঠে বলবেন যে এই শব্দটা একটু বলেন। হ্যাঁ আচ্ছা, বাংলায়, সরি। আচ্ছা আচ্ছা, বিষয় হলো কি, মানে আমি বলি এটা কেন ইংরেজি শব্দ আমার আসে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি পাবলিক অ্যাডমিনের ছাত্র, তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এই জিনিসগুলো 4 বছর ধরে পড়ছি। এরপরে আবার মাস্টার্স করছি হলো ইয়েতে, আরেকটা মাস্টার্স করছি কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA, সেখানেও আমরা এগুলো ইংলিশে পড়ছি। ইংলিশে পড়ার কারণে অনেকগুলো টার্মিনোলজি আছে যেগুলো মানে বাংলায় আসে না সহজে। হ্যাঁ জি, আমাদের অনেক ভাষা আছে আরবিতে আসে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু শ্রোতাদের সেটা বোধগম্য হবে না আমাদের সেটা। আচ্ছা, ভেরি গুড। না, তারপর আমি চেষ্টা করব আপনাদের যতটুকু আমি দিতে পারি। হ্যাঁ না, ঠিক আছে, আপনার ইয়ে ঠিক আছে, আপনার কোয়ালিটিটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলেন যে আমি সংগঠনটাকে সহজে বুঝাইলাম, আপনারা তো সংগঠন বুঝতে পারছেন তাই না? ধরেন আপনাদের যে পরিবার আছে সেটা কি একটা সংগঠন? কেন সংগঠন? একটা গোল আছে যে এই জীবনে আমরা ভালো মতো খেয়ে পরে বেঁচে থাকবো সুন্দরভাবে এই পৃথিবীতে, তাই না? এবং আখেরাতে আমরা সফল হব, তাই না? আখেরাতে আমরা জাহান্নামে যাব না। আমাদের পরিবারের লক্ষ্য এটা আছে না? যদি কোনো পরিবারের এরকম লক্ষ্য না থাকে তাহলে সেই পরিবারটা কি গন্তব্যস্থানে ঠিকমতো পৌঁছাবে? পৌঁছাবে না। অনেক পরিবার আছে বাংলাদেশে যাদের এই লক্ষ্য স্থির করা নাই যে তাদের লক্ষ্য কি। অনেক পরিবার আছে যাদের লক্ষ্য আয় রোজগার করা, অর্থবিত্তের মালিক হওয়া, কিন্তু আখেরাতের লক্ষ্যটা তার মধ্যে নাই। আছে না এরকম পরিবার? তাহলে পরিবারটাও একটা সংগঠন। এখন ধরেন আপনি আর আপনার বন্ধু, তাই দুইজন মিলে কি একটা সংগঠন? না, এটা কোনো সংগঠন নয়। তাহলে সংগঠনটা পরিবার থেকে শুরু হয়। সমাজে অনেক সংগঠন আছে, তাহলে আমাদের সংগঠনটা কি? সামাজিক সংগঠন একটা, তাই না? কারণ আমাদের সমাজের লোকদের মধ্যে আমরা কাজ করি, এটা একটা সামাজিক সংগঠন। আর একটা কি সংগঠন? আমাদের সংগঠনটা একটা সেবাধর্মী সংগঠন নাকি উৎপাদনমুখী সংগঠন? সেবাধর্মী সংগঠন। হ্যাঁ, আমরা যখন বলি যে সংগঠনটাকে আমরা ব্যবস্থাপনা করব, ম্যানেজ করব, সংগঠনের ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝাই? সংগঠন ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝাই? ব্যবস্থাপনা বলতে আমরা সারা পৃথিবীতে ব্যবস্থাপনা বলতে এই কয়টা জিনিস বোঝানো হয়। একটু সবাই জোরে জোরে পড়েন তো দেখি কি বলা আছে। কয়টা জিনিসের কথা বলা আছে এখানে? আচ্ছা, উপরের 3টা দেখেন সবুজ কালার, আর নিচের গুলো কালো কালার। এই যে অর্গানাইজ করা আর ডাইরেক্ট করা। অর্গানাইজ, প্ল্যান করা মানে তো বোঝেন, পরিকল্পনা করা। স্টাফ করা মানে পরিকল্পনাটা কি বাস্তবায়ন একা করতে পারবেন? তাহলে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যাদেরকে ইনভলভ করতে হবে এই উদ্দেশ্যের সাথে, তাদেরকে নিয়ে হচ্ছে স্টাফিং। এবং কন্ট্রোলিং মানে কি? অর্গানাইজ করা মানে কি? এই যে আমরা যে সংগঠন বলতেছি, এই সংগঠনটা ইটসেলফ একটা অর্গানাইজিং কাজ। অর্গানাইজ মানে গঠন করা, অর্গানাইজ মানে সংগঠন করা, মানে এটার একটা রূপ দেয়া, এটার একটা রূপ দেয়া। অনেকে স্বপ্ন দেখেন আমরা। আচ্ছা, কারা কারা স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবায়ন হয় না বলেন তো? এরকম আছে কি না? আপনাদের কোনো স্বপ্ন কি এমন আছে যেটা বাস্তবায়ন হয় নাই? আছে? এবার বলেন তো দেখি, আপনাদের বাস্তবায়িত স্বপ্নই বেশি নাকি অবাস্তবায়িত স্বপ্নই বেশি? এটার কারণ কি এবার বলেন? যেই স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটা আমরা ম্যানেজমেন্ট করি না। যেই স্বপ্নটাকে আমরা ম্যানেজমেন্ট করি
সেই স্বপ্নটা হচ্ছে ম্যানেজড স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবেই হবে। কিন্তু যেই স্বপ্নটা আমরা ম্যানেজ করি না, মানে যেই স্বপ্নটাকে আমরা প্ল্যান করি নাই, সেটার জন্য লোক নিয়োগ করি নাই, সেটার কন্ট্রোলিং করি নাই, সেটাকে রূপ দেই নাই, অর্গানাইজ করি নাই, সেই স্বপ্নটা হচ্ছে মৃত স্বপ্ন। মৃত, হ্যাঁ, মরে গেছে স্বপ্নটা, ইম্যাচিওর্ড। আচ্ছা, এগুলো আজকে আমি আপনাকে ক্লাসে, মানে আপনার এই লেকচারে এই জিনিসগুলো বোঝাবো যে ম্যানেজমেন্ট বলতে কি বোঝাই আমরা, ম্যানেজমেন্ট বলতে আমরা কি বোঝাই। এটা খুবই প্রাথমিক পর্যায়ের একটা লেকচার। প্রত্যেকটা বিষয়ের অনেক অনেক থিওরি আছে। ধরুন প্ল্যানিং করতে গেলে, আচ্ছা বাংলাদেশের একটা মিনিস্ট্রি আছে, প্ল্যানিং মিনিস্ট্রি, আপনারা চেনেন? পরিকল্পনা মন্ত্রণালয়। এটার পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রী কে? হ্যাঁ, আমি নিজেও জানি না, দুঃখিত। না, লোটাস কামাল অর্থমন্ত্রী। আচ্ছা, প্ল্যানিংয়ের কাজ হচ্ছে আমাদের যে গোলটা সেট করা হয়েছে। ধরেন সুব্বানের কেন্দ্রীয় অফিসে অনেকগুলো সেক্রেটারিয়েট আছে না, সম্পাদক আছে না অনেক কয়েকজন। প্রত্যেকটা সম্পাদকের অধীনে যেই কাজগুলো দেওয়া আছে, সেই কাজগুলো ওই বছরে বাস্তবায়ন করার জন্য তার একটা লক্ষ্য আছে, সেটাকে আমরা তো গোল বলতেছি, তাই না? তার যে লক্ষ্য, গোল, তো এই গোলটা সে যে কাজগুলো হাতে নিছে সেটা বাস্তবায়নযোগ্য কি নয়, সেই কাজটার নাম হচ্ছে, সেইটা যাচাই করার নাম হচ্ছে প্ল্যানিং। ধরেন আমাদের সাংগঠনিক সম্পাদক বললেন, এখন ধরেন আপনার সব মিলে আমাদের কয়টা জেলায় এখন শাখা আছে আব্দুল্লাহ? কয়টা জেলায় আমাদের শাখা আছে? হ্যাঁ, এত তো থাকার কথা না, বাড়ছে, ভেরি গুড। আচ্ছা, ধরলাম 45টা জেলায় আমাদের শাখা আছে। এখন আমাদের সাংগঠনিক সেক্রেটারিয়েট প্ল্যান করলেন যে এই বছরের মধ্যে 65টা জেলায় শাখা করবেন। এখন তিনি যে এই প্ল্যানটা করলেন, তার একটা কমিটি আছে এই প্ল্যান করার জন্য, কয়েকজন মিলে এই প্ল্যানটা করছেন। তো এই প্ল্যানটা কি ফিজিবল কিনা, মানে এটা অ্যাচিভ করা, এটা মানে এই প্ল্যানটা অর্জন করা সম্ভব কিনা, এইটা সম্ভব কি সম্ভব না, সেটার জন্য আপনার পাস্ট রেকর্ড দেখতে হবে যে আপনি আসলে বছরে কয়টা করে করেন, আর হঠাৎ করে এই বছরে এসে 20টা বেশি করবেন কি করে। আপনি যদি গত বছরে 2টা জেলা সম্প্রসারিত করে থাকেন, তাহলে এই বছরে আপনি হঠাৎ করে বললেন যে আমি 20টা জেলায় সম্প্রসারিত করব, তাই না? এটা একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করা, এইটা ফিজিবল নাকি ফিজিবল না, মানে এটা বাস্তবায়ন যোগ্য নাকি যোগ্য নয়, সেটার জন্য আমাকে দেখতে হবে আমার রিসোর্স কি আছে। আমার যে রিসোর্স আছে, যে হিউম্যান রিসোর্স আছে, আমার যে ম্যান পাওয়ার আছে, যে কর্মী আছে, আমার যে অর্থ আছে, সেই সবগুলো ইউটিলাইজ করলে, সেই সবগুলো আমি ব্যবহার করলে আমার এই লক্ষ্যটা অর্জন হবে কি না, এটা হচ্ছে প্ল্যানিংয়ের কাজ। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে কেন্দ্র থেকে, এখন সভাপতি সেক্রেটারি সাহেব বলে দিলেন যে ঢাকা জেলায়, এখন ধরেন ঢাকা জেলায় কয়টা থানা আছে আপনাদের? ঢাকা জেলায় থানা সংখ্যা কয়টা? থানা কয়টা? জেলায় থানা কয়টা? প্রশাসনিক থানা কয়টা? 5টা। 5টার মধ্যে 2টা থানায় সুব্বানের শাখা আছে, তাই না? আচ্ছা, কেন্দ্র বলে দিল যে যেহেতু এই কয়েকদিন পরে সম্মেলন হচ্ছে, সম্মেলনের আগে বাকি 3টা থানায় আপনাদের শাখা করতে হবে। কেন্দ্র একটা ডিসিশন দিতে পারে না? কেন্দ্রীয় সভাপতি তো অনেক ক্ষমতার মালিক, যে কোনো সিদ্ধান্ত আপনাকে জানায় দিতে পারে। এখন সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে গেলে আপনারা পারবেন কি না, যদি কেন্দ্রীয় সভাপতি চায় যে এইটা আমাকে অর্জন করতেই হবে, কারণ জমিয়ত সভাপতি সুব্বানের সভাপতিকে বলেছেন যে
সম্মেলনের আগে ঢাকার সকল জায়গায় কমিটি করতে হবে। তাহলে জমিয়ত সভাপতির নির্দেশ কি সুবহান সভাপতি মানতে বাধ্য না? তাহলে সুবহান সভাপতি এই নির্দেশ কি নিজে এটা ফ্যাসিলিটেট করতে পারবে, মানে নিজে কি এটা করতে পারবে? তাহলে এটাকে তাকে ফ্যাসিলিটেট করতে হবে। ধরেন আপনার অর্থ আছে এখন 20,000 টাকা, 4টা জায়গায় থানায় কমিটি করতে গেলে আপনাকে এখন 3 লাখ টাকা লাগবে ধরেন। তাহলে সুবহান সভাপতিকে কী করতে হবে? এই 3 লাখ টাকার যোগানের ব্যবস্থা করে দিতে হবে। তারপরে ওই এলাকায় কার কার সাথে কাজ করতে হবে তাদেরকে চিনিয়ে দিতে হবে, কারণ আপনি সবাইকে নাও চিনতে পারেন। এইটা ফ্যাসিলিটেট করতে হবে, শুধু প্ল্যান করলে হবে না। যদি একটা ডিসিশন দিয়ে দেয় আর ডিসিশনকে ফ্যাসিলিটেট না করে, মানে ডিসিশনের জন্য যেই ধরনের যোগান দরকার সেটা যদি না দেয়, তাহলে এটা বাস্তবায়ন হবে না। এখন আপনাকে কি একটা টাইম ফ্রেম বলে দিতে হবে না যে আগামী এত তারিখের মধ্যে এই কাজটা করে নেবেন? যদি টাইম ফ্রেম না দেয়, আমাদের অনেক সিদ্ধান্ত আছে, আপনারা যদি খেয়াল করেন আমাদের অনেক সিদ্ধান্ত আছে যেটা 2 মাস পরে আমরা ভুলে যাই। এরকম আছে? আচ্ছা, এখানে কারা কারা সভাপতি আছেন? বিভিন্ন কমিটির সভাপতি আছেন, বিভিন্ন মানে শাখা বা উপজেলা। হ্যাঁ, মাত্র 2 জন সভাপতি নাকি? 4-5 জন কেন, কি ব্যাপার? হ্যাঁ, সেক্রেটারি কতজন আছেন? সেক্রেটারি, সাংগঠনিক সেক্রেটারি, হ্যাঁ আচ্ছা, সালেরা আছে কমিটিতে না? ঠিক আছে। বিরক্তি লাগে না? সারাদিন ক্লাস, এসি কম, এসি বাড়ায় দাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। ও বন্ধ করে দিতে বলতেছেন? আচ্ছা ঠিক আছে, বন্ধ করেন, অসুবিধা নেই। আপনারা এখানে একটা দেখেন সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিসটা বুঝেন তো কেউ কেউ? আচ্ছা, অ্যানালাইসিস বোঝেন, সোয়াট বোঝেন না, ভেরি গুড। এই এস মানে হলো স্ট্রেংথ, দেখেন এটা ইয়ে নেই, রেড সিগন্যালের ইয়ে নাই না? আচ্ছা, এ দেখেন চারটা ইয়ে আছে না এখানে? এস মানে হলো স্ট্রেংথ, ডাব্লিউ মানে হচ্ছে উইকনেস, ও মানে অপরচুনিটি, টি মানে হলো থ্রেট। সহজে বলি আমাদের সংগঠনটায় আপনি যে কোনো সংগঠন অথবা যে কোনো প্ল্যানের আপনি সোয়াট অ্যানালাইসিস করতে পারেন। সোয়াট অ্যানালাইসিস হলো যে আপনি এই সংগঠনের শক্তিমত্তা কী কী আছে, মানে ভালো ভালো দিক কী কী আছে, সেটা হলো স্ট্রেংথ, তাই না? আপনাকে যদি বলা হয় যে সুবহানের স্ট্রেংথ কী কী আছে, মানে ভালো ভালো দিক কী কী আছে, বলেন তো দেখি কেউ সুবহানের স্ট্রেংথ কী কী আছে বলেন, আপনি বলেন। আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, নমনীয়, ভদ্র। আপনাকে বলি নেই ভাই, শিক্ষা প্রশিক্ষণের থ্যাংক ইউ। হ্যাঁ, প্রকাশনা কাজ করে। এগুলো স্ট্রেংথ। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলেন তো, মানে শক্তিমত্তা কি, মানে কেন ভালো কাজ করতেছে, কি ভালো কাজ করতেছে এটা বলেন। যুবকদের মাঝে ভেরি গুড। হ্যাঁ, মাদকাসক্তির বিরুদ্ধেও কাজ করে। হ্যাঁ, তারা ভালো কাজে সাহায্য করে এবং তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আচ্ছা ঠিক আছে, দাওয়াত পৌঁছায়। অপসংস্কৃতির বিরুদ্ধে আচ্ছা, এগুলো যদি স্ট্রেংথ হয়, এইবার বলেন তাহলে, ভেরি গুড। তাহলে আপনি বলেন তাহলে আমাদের দুর্বলতাগুলো কি, উইকনেসগুলো কি, সুবহানের দুর্বলতাগুলো কি, নাকি দুর্বলতা নাই? আমরা বাংলাদেশের সেরা সংগঠন, হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আদর্শ সংগঠন আমাদেরটা, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের গোল হতে পারে, কিন্তু আমরা এটা ক্লেম করতে পারি না। আল্লাহ বলছেন লা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে, হ্যাঁ আচ্ছা, আপনারা বুঝে গেছেন, লা তুজাক্কু আনফুসাকুম। তা আমাদের উইকনেসগুলো বলতে পারছেন না, নাকি সেক্রেটারির সামনে বলতে সাহস হচ্ছে না আপনাদের? প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। ভেরি গুড, প্রশাসনিক ক্ষমতা নাই। আর কি? টাকা কম। আর কি?
ভাই আমরা জানমাল এবং সময় দিতে রাজি না। আমাদের সবাই জানমাল সময় দিতে রাজি হয় না, নিষ্ক্রিয় কর্ম কর্মীরা নিষ্ক্রিয়, নিবেদিত প্রাণের অভাব। নিবেদিত প্রাণের অভাব, যোগাযোগের ব্যবস্থা কম, যোগাযোগ কম হয়, প্রশিক্ষণের ব্যবস্থা কম, প্রশিক্ষণ কম হয়, পরস্পর পরিচিত কম, পরিচিত নাই, ভ্রাতৃত্ববোধ কম। ভ্রাতৃত্ববোধ কম। এবার বলেন, আচ্ছা অনেক ধন্যবাদ। আপনারা বলেন যে আপনারা কি আমাদের সংগঠনের শক্তিমত্তার পক্ষে বেশি বলছেন নাকি দুর্বলতার পক্ষে বেশি বলেছেন? ভেরি গুড। এখানে একেবারে রিয়েল লাইফ সিনারিও চলে আসতেছে, তাই না? তার মানে আমাদের সবার দৃষ্টিতে আমাদের দুর্বলতাগুলো বেশি আমাদের শক্তির চেয়ে, এটা তো সত্য কথা। কিন্তু আমাদের টার্গেট কিন্তু শক্তিহীন নয়, শক্তিশালী আমাদের ভিশন কিন্তু শক্তিহীন নয়, আমাদের ভিশনটা কিন্তু সবচেয়ে উন্নত, আল্লাহর সন্তুষ্টি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কি কি সুযোগ আছে কাজ করার? আপনার দুর্বলতা অনেকগুলো বলছেন আর শক্তির পক্ষে কমই বলেছেন, কিন্তু আমাদের ভালো করার কি কোনো সুযোগ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য? এই যে 5টা কর্মসূচি আমাদের, এগুলোর মধ্যে 5 দফা যে কর্মসূচি, আমাদের এখানে কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, যেখানে কাজ করলে আমাদের যেই শক্তি আছে সেই শক্তি নিয়েই কাজ করা সম্ভব? আমাদের সংগঠনে আলেম ওলামা বেশি। হ্যাঁ, এটা আচ্ছা না, আমি আর ওই লাইনে নাই, শক্তির লাইনে আর নাই, আমাদের সুযোগের কথা বলছি। সুযোগ মানে কোন জায়গায় আমরা কাজ করার সুযোগ আছে? গ্রাম অঞ্চলে সংগঠন নাই, ওখানে কাজ করার সুযোগ আছে বলছেন, ঠিক আছে। আর যেখানে জমিয়তের মাঠ ভালো, এখানে জমিয়তের যেখানে মাঠ ভালো সেই সব জায়গায় সুবহানের কাজ করার সুযোগ আছে। ভেরি গুড। লেখায় এখন কোনো কেউ বাধা দেবে না, আপনি যা ইচ্ছে লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, পত্রিকা লিখতে পারেন, আরাফাতে তর্জুমানেও লিখতে পারেন, কাজ করার সুযোগ আছে। ভেরি গুড। আর কোথায় সুযোগ আছে? হ্যাঁ, প্রতিষ্ঠানে আমাদের শাখাগুলো বেশি করে করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান শিশুর কিশোর যারা আছে তাদের মাঝে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আপনারা বুঝলেন তো না সুযোগগুলো কি কি? হ্যাঁ, ভেরি গুড। এবার হলো থ্রেট, আমাদের হুমকি কি কি কাজ করার ক্ষেত্রে, আমাদের হুমকি কোথায়? ধরেন আমি আপনাকে একটু সহজে বুঝাই। কয়েক বছর আগে বাংলাদেশে জেএমবির আন্দোলন ছিল না? তখন কিন্তু জেএমবি আমাদের কাজ করার জন্য একটা হুমকি ছিল, কারণ আমরা কাজ করতে গেলেই প্রশাসন মনে করতো আমরা জেএমবির লোক মনে হয়, কারণ আমরা যেভাবে নামাজ কালাম পড়ি জেএমবিরা ওইভাবে করে, তাই না? তো সাধারণ মানুষ কি ভাবতো আমাদেরকে? তাহলে এই জেএমবির মুভমেন্টটা আমাদের জন্য কি অপরচুনিটি ছিল নাকি থ্রেট ছিল? থ্রেট ছিল। ভেরি গুড। এবার বলেন যে আর কি কি থ্রেট আছে আমাদের কাজ করতে গেলে? উনি বলেছেন জামাত ইসলাম আমাদের জন্য একটা থ্রেট। আচ্ছা, এটা নিলাম আপনার কথা। আর আর প্রশাসনিক থ্রেট আছে, আর মাজার পূজারীদের তো থ্রেট আছে। আচ্ছা, আর অভ্যন্তরীণ কোন্দল, হ্যাঁ এটা আমাদের উইকনেস, এটা ইন্টারনাল যেগুলো সেগুলো হলো আমাদের দুর্বলতা। হ্যাঁ, যেটা এক্সটার্নাল মানে বাইরের বিষয়, আমাদের ভেতরের বিষয় নয়, সেটা হলো আমাদের হুমকি। হ্যাঁ, বেদাতগুলো অনেক প্রচলিত, তো এটার বিরুদ্ধে বলতে গেলে বেদাতি যারা আছে, বেদাতির যারা প্রোপাগান্ডা করে তারা আমাদের জন্য একটা হুমকি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আসেন, আপনি যখন আমাদের সংগঠনটাকে দুর্বলতাগুলো বুঝলেন, এরপরে আমাদের সক্ষমতাগুলো বুঝলেন, আমাদের সুযোগগুলো বুঝলেন এবং আমাদের হুমকিগুলো বুঝলেন, এই জিনিসটা আমাদের ওভারঅল সংগঠনকে যেভাবে অ্যানালাইসিস করা যাবে ঠিক একইভাবে একটা কাজকেও এই সোয়াট দিয়ে অ্যানালাইসিস করা যায়। আমাদের যে আজকের প্রশিক্ষণটা হচ্ছে, এই প্রশিক্ষণটার কি কি দুর্বলতা কেউ বলেন তো? দুর্বলতা আছে? বলেন বলেন। অনেক আগে থেকে জানানো হয় নাই, অনেক আগে জানানো হয়নি। ভেরি গুড। কি কি বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়গুলো। ভেরি গুড। এই যে আপনি একটু অফ থাকেন, আপনি অনেকগুলো বলেছেন। ভেরি গুড। আপনি বলেন ভাই, কি কি দুর্বলতা আছে এই প্রশিক্ষণের? বিষয়গুলো আগে জানানো হয়নি। ভেরি গুড। আপনি? প্রশিক্ষণের এই টপিকটা সামনে নাই। আচ্ছা, ভেরি গুড। এটা তো আপনার চোখের সামনেই আছে। আচ্ছা, ভেরি গুড। আর কি কি আছে দুর্বলতা? একদমই বলতে ইচ্ছুক। ভেরি গুড। হ্যাঁ, করা হয় না, 8টা জায়গায় 9টা শুরু করা হয়েছে, শিডিউল
8টার জায়গায় 9টা শুরু হয়েছে, শিডিউল মেনটেন হয়নি। ভেরি গুড। এগুলো হলো দুর্বলতা, আমি বুঝতে পারছি। অনেকে আসতে পারে। ভেরি গুড। টাইম ফিক্সিংটা ঠিক হয়নি। আচ্ছা, আপনাদের কিছু বলার দরকার নাই, আমার এটা আমি শেখাচ্ছি, আমি একটা জিনিস শেখাবো। হ্যাঁ, আচ্ছা, না না, আমি কাউকে ক্লারিফাই করতে বলি নাই। ভেরি গুড। আমি আসলে আপনাকে একটা জিনিস শেখাতে যাচ্ছি, সেটা আপনি অ্যানালাইসিস করা শিখবেন। এবার বলেন, আমাদের এই প্রশিক্ষণের শক্তিশালী কি কি দিক আছে? আজকের এই প্রশিক্ষণের শক্তিশালী কি কি দিক আছে? শক্তিমত্তা কি, আমাদের স্ট্রেংথ কি? নতুন কিছু শিখতে পারছেন যেটা আগে শেখেন নাই। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারছেন। আর উৎসাহ দেবে এবং বিষয়ভিত্তিক মানে আলোচক হ্যাঁ, এবং যোগ্য আলোচক যারা আমাদের আচ্ছা, আলোচকরা মোটামুটি যোগ্য উনি বলেছেন। সংগঠন সম্পর্কে বিষয়ভিত্তিক নিয়ে আসা হয়েছে, এটা একটা শক্তি। সংগঠন সম্পর্কে জ্ঞান অর্জন, যারা নিশ্চয়ই জ্ঞান অর্জন। শুধু সংগঠন বিষয়ে শিক্ষাটা দেওয়া হচ্ছে, এটা আরেকটা শক্তি। ক্লাসটা মাল্টিমিডিয়াতে হচ্ছে, এটাও একটা শক্তি। ওই কোনায় ভাই আমাদের সাথে নাই মনে হচ্ছে। হ্যাঁ, গঠনতন্ত্রের গ্রুপ স্টাডি হয়েছে। ভেরি গুড। সংগঠন মজবুত হবে। আপনি অফ। হ্যাঁ, আপনি বলেন। এই যে কালো 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 জামা, হ্যাঁ বলেন। কোনো শক্তি নাই? আচ্ছা, ওনারটা সবাই বলে ফেলছেন। আচ্ছা, ভেরি গুড। এবার বলেন, আমরা এই আমাদের প্রশিক্ষণের পিঠটা বাড়ছে। আমরা স্ট্রেংথ বুঝলাম, উইকনেস বুঝলাম। আমাদের অপরচুনিটি কি, মানে আরও কি কি হওয়ার মতো সুযোগ আছে যেটা করা হয় নাই, আরও কি কি করার মতো সুযোগ আছে? অপরচুনিটি কি বলেন তো? প্রশিক্ষণের মাঝখানে দু একটা করে কুইজ করলে ভালো হতো। কুইজ করা যেত, এটা একটা অপরচুনিটি, আমরা করতে পারতাম। ভেরি গুড। অন্যান্য বছরে নাই পুরস্কার নাই, পুরস্কার থাকলে ভালো হইতো। আচ্ছা, বাইরে থেকে কোনো আলেম আমার মনে হয় আপনারা অপরচুনিটিটা, হ্যাঁ, আচ্ছা, আর কি কি অপরচুনিটি, আর কি কি সুযোগ আছে যেটা আমাদের, হ্যাঁ, মাঝখানে 1 ঘন্টা ঘুমের জন্য রুমটা আরো বড় প্রয়োজন। আচ্ছা, প্রশস্ত রুম দরকার স্যার। ভেরি গুড। ধরেন আমরা কাকে, ভেরি গুড, আমরা সোয়াট অ্যানালাইসিস করছি কিসের? আচ্ছা, প্রশিক্ষণের। তো এই প্রশিক্ষণ সম্পাদকের কাজ, সুবর্ণের একটা ডিপার্টমেন্ট, তাই না? প্রশিক্ষণ সম্পাদকের কাজ। প্রশিক্ষণ সম্পাদক আপনারা যে কথাগুলো বলেন নাই, যে বছরে কি শুধু 2টা প্রশিক্ষণ করা যায় নাকি 4টাও করার সুযোগ আছে? 4টা করার সুযোগ ছিল এই পুরো বছরে। গত বছরে আমরা 5টা করতে পারতাম, এই বছরে আরও 6টা করতে পারি। এগুলো হলো সুযোগ। তারপরে এখন ধরেন এখানে বাংলাদেশের সবচেয়ে সেরা যারা বক্তা, তাদেরকেও এখানে নিয়ে আসা সম্ভব, অনলাইনে কানেক্ট করে, যদি তার সময় না থাকে, তাই না? এটা একটা সুযোগ যেটা আমরা কাজে লাগাতে পারি নাই। ধরেন কাবা শরীফের একজন ইমামকেও এখানে কানেক্ট করা সম্ভব, মদিনা ইউনিভার্সিটির একজন টিচারকেও কানেক্ট করা সম্ভব না? আমরা 5-10 মিনিটের মধ্যে, এটা আমরা সুযোগ। এগুলো হলো সুযোগ। এখন থ্রেট কি বলেন তো? থ্রেট, হুমকি কি প্রশিক্ষণের হুমকি কি? হ্যাঁ, আচ্ছা, ভুলে যাওয়া একটা হুমকি, ঠিক আছে। আর কি? ঠিকই আছে, আফাতুল ইলম আন নিসিয়ান। ভেরি গুড। আর হ্যাঁ, বিশেষ করে আমাদের আলেমদেরকে আমরা বলে যাবো, বাইরের আলেমদের থেকে ভুলে যাবেন। হুমকি কি মানে? এই প্রশিক্ষণ আয়োজন করার জন্য বাধা কি? হুমকি মানে বাধা। কি বাধা? হ্যাঁ, তাহলে 1 নম্বর বাধা হলো, আপনারা যে এখানে আসছেন, আপনাদের টাকা নাই, এখানে আসার টাকা নেই, এটা একটা বাধা। আর একটা বাধা কি? আপনাদের মনের বাধা, মানে মন আপনাকে বাধা দিচ্ছে, ওখানে যে লাভটা কি? এটাও কি বাধা না? এটাও একটা হুমকি। তাহলে মানসিক অবস্থাটাও একটা হুমকি কি না? অবশ্যই হুমকি। আবার ধরেন জমিয়তে আল হাদিসের নেতৃবৃন্দ ভাবলেন যে ওই একটা ছোটোখাটো প্রশিক্ষণে যে লাভ কি, তাহলে এটাও কিন্তু একটা থ্রেট। তার মানে উনি ভাবা মানে উনি তো আসতেই দেবে না, টাকাই দেবে না, তাই না? এটাও একটা থ্রেট না?
এটা আবার উল্টাটাও হতে পারে, উনি ফ্যাসিলিটেটরও হতে পারে। অধিকাংশ জায়গায় ওনারাই আপনাদেরকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেয়, তাই না? তাহলে এটা একই সাথে একটা শক্তিও হতে পারে, এটা একটা হুমকিও হতে পারে। আচ্ছা, তাহলে আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন যে যখন আপনি সোয়াট অ্যানালাইসিস করেন তখন তার 4টা জিনিস অ্যানালাইসিস করেন: তার শক্তিগুলো কি, দুর্বলতাগুলো কি, তার সুযোগ সুবিধাগুলো কি এবং তার হুমকিগুলো কি। যখন আপনি ভাবেন এই বিষয়গুলো যখন অ্যানালাইসিস করেন তখন আপনাকে প্ল্যান করাটা সহজ হয়। ক্লিয়ার? এই অ্যানালাইসিসটা এত সময় আমি কেন দিলাম? এটা হচ্ছে খুব সহজে মনে রাখার বিষয়। যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তখনই ওই সিদ্ধান্তটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কি না। আপনি হুট করে সিদ্ধান্ত নিলেন যে আগামী সপ্তাহে আমি 100টা মসজিদে ইমাম পাঠাবো। এখন আপনার যদি 100 জন ইমাম না থাকে, এটা কি ফিজিবল? যদি 100 জন ইমাম থাকে তাহলে আপনি 80 জায়গায় পাঠাতে পারবেন, কারণ 20 জন অসুস্থ থাকবে, আসবে না, যাবে না, অনেক কিছু থাকতে পারে, তাই না? তো যখন আপনি কোনো প্ল্যান নেবেন, অ্যাকশন প্ল্যান নেবেন, তখন আপনি ভেবে দেখবেন যে এই প্ল্যানটা বাস্তবায়নযোগ্য হবে কি না। কারণ প্ল্যান নেওয়াটা কী জন্য নেওয়া হয়? বাস্তবায়ন করার জন্য। বাস্তবায়ন করতে চাওয়া হয় কেন? আমাদের যে গোল আছে, ওই দফতরের যে লক্ষ্য আছে, অবজেক্টিভ আছে, সেটা ফুলফিল করার জন্য। সেটা কেন করতে চাওয়া হয়? আমাদের যে ব্রডার গোল আছে, ভিশন অ্যান্ড মিশন, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেইটা বাস্তবায়ন করার জন্য। আল্লাহর সন্তুষ্টি বাস্তবায়ন করার জন্য আমরা কি যে দাওয়াতি কাজটা করি সেটা কি শুধু আমরা নিজেরা করি? মানে নিজেরা আমরা কাজ করব তাহলে কি আল্লাহর সন্তুষ্টি হয়ে যাবে? আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এই বাংলাদেশের অধিকাংশ জনগণকে সাথে নিয়ে। আল্লাহর তৌহিদ বাস্তবায়ন করতে চাই অধিকাংশ জনগণকে সম্পৃক্ত করে। সেটাই তো আমাদের লক্ষ্য। তো আমাদের যেই বছরে আমরা যেই টার্গেট নেই, যেই বছরে যেই কাজগুলো হাতে নেই, সেগুলো নেওয়ার সময় আমাদেরকে ভাবতে হবে। ধরেন আমাদের একটা থানা কমিটি একটা প্ল্যান করলো, সেই প্ল্যানটা আমার ফিজিবল হবে কিনা, বাস্তবায়ন করার যোগ্য হবে কিনা, এটার থেকে রেজাল্টটা ঠিকমতো আসবে কিনা, সেটা আগে মানে দূরদর্শন, এটাকে বলে ভিশন, মানে দূরদৃষ্টি দিয়ে দেখতে হবে যে আমার ওই কাজটা, ওই লক্ষ্যটা অ্যাচিভ হবে কিনা, আমরা এটা পারবো কিনা। না পারলে সেটা নেওয়ার দরকার নেই, যেটা পারবেন সেটা নেবেন, তাই না? আব্দুল্লাহ, ক্লাস কি বোরিং হয়ে যাচ্ছে বেশি? হ্যাঁ, কয়টা পর্যন্ত টাইম? 1 ঘন্টা ছিল তো, একটাই বাদ দিয়েছে। 1 ঘন্টা ছিল, না ওটা অসুবিধা নেই। 7:45 পর্যন্ত আপনার 7টা, আমি কয়টা বাজে? অসুবিধা নেই, ওটা 5, হ্যাঁ 18 মিনিট আছে। সরি, যদি আমার প্ল্যান থাকে, যদি সংগঠনের প্ল্যান থাকে, তাহলে আমার যেই লক্ষ্যটা স্থির করতে চাই সেই লক্ষ্যটা সঠিকভাবে নির্ধারণ করা যায়। আমরা যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অবজেক্টিভগুলো নিতে চাই সেগুলো আমরা সঠিকভাবে নিতে পারি। আমাদের অনিশ্চয়তা কমে যায়, মানে এটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা হুট করে যদি আমরা করি তাহলে এটা সম্ভাবনা থাকে যে এটা বাস্তবায়ন হবে না। আপনাদের ধরেন জমিয়ত সুবহান আল হাদিসের একটা কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল না, সংগঠনের শাখা বৃদ্ধি করার এই টাইপের কিছু কর্মী সংগ্রহ। এই যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা কিন্তু বেশি ভালো আউটপুট আসেনি, জানেন তো আপনারা, তাই না? নাকি আসছে? আপনারাই তো কাজ করছেন, আপনারা জানেন না? আপনারাই তো কাজ করেছেন। তাহলে এটা ভালো প্রোডাক্টিভিটি, ভালো আউটপুট আসবে না যদি প্ল্যান না থাকে। এবং একই কাজ কয়েকজনে মিলে করবেন না। যদি প্ল্যান থাকে তাহলে কোন কাজ কে করবে সেটা প্ল্যানের মধ্যে উল্লেখ করা থাকবে। তারপরে আপনার যে সম্পদ আছে সেটা কম সম্পদ ব্যবহার করে বেশি কাজ কিভাবে করা যাবে সেটাও সম্ভব হবে যদি আপনারা আগে থেকেই প্ল্যান করে কাজটা করেন। এবং জি হ্যাঁ,
প্ল্যানেরও প্ল্যান আছে, ভেরি গুড। প্ল্যান আছে, বাংলাদেশ সরকারের 5 বছর মেয়াদি প্ল্যান আছে। আওয়ামী লীগ সরকারের ভিশন 2021 ছিল, এখন ভিশন 2041 আছে, তাই না? জি। সৌদি আরবে ভিশন 30 আছে, তাই না? তো প্ল্যানগুলো কয়েক রকমের হয়। একটা হলো লং টার্ম প্ল্যান হয়, লং টার্ম প্ল্যান 5 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি হতে পারে। শর্ট টার্ম প্ল্যান 1 বছর মেয়াদি। তো ওনার কথা সঠিক। আবার শর্ট টার্ম প্ল্যান সংগঠনের একটা প্ল্যান থাকবে, জেলার একটা প্ল্যান থাকবে, শাখারও একটা প্ল্যান থাকবে, তাই না? সবারই প্ল্যান থাকবে। আবার শাখা যখন একটা নির্দিষ্ট কাজ করবে, ধরেন শাখায় যখন একটা ট্রেনিং আয়োজন হবে, সেই ট্রেনিংটা বাস্তবায়ন করার জন্য একটা প্ল্যান থাকবে। সেই প্ল্যানটাকে কি প্ল্যান বলে? অ্যাকশন প্ল্যান বলে। কি বলে? অ্যাকশন প্ল্যান। ওই কাজ করার জন্য এটা আমি প্রথমেই আপনাদেরকে বুঝাইছি যে এই ট্রেনিং আয়োজন করার জন্য কি কি লাগছে, ওইটা হচ্ছে আমার অ্যাকশন প্ল্যান। যদি প্ল্যান থাকে তাহলে আগে থেকেই সেই প্ল্যানের ভুল ধরা যায়। যদি আপনার প্ল্যানটা করা থাকে, কাগজে কলমে যদি প্ল্যানটা করা থাকে, তাহলে আপনাদের টিমে যারা কাজ করছেন তাদের মধ্যেই সমালোচনা করে ওই যে শর্ট করবেন, শর্ট অ্যানালাইসিস করবেন যে এই প্ল্যানটার কী কী ভুল, এই প্ল্যানটার কী কী শক্তি আছে, কী কী করা যাইতো, করা হয় নাই, এই প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে কী কী থ্রেট আসবে। ধরেন বর্ষাকালে আপনি একটা ওয়াজ মাহফিল করতে গেলেন, এটা কি একটা থ্রেট না? বৃষ্টিটা একটা থ্রেট না আপনার জন্য? তাহলে প্ল্যান যদি এরকম উল্টাপাল্টা হয় তাহলে এটার আউটপুটটাও উল্টাপাল্টা হবে। আপনি ওয়াজ শুরু করছেন, হঠাৎ বৃষ্টি এসে লোক সব চলে যাবে, তাই হবে না? তো প্ল্যান আপনাকে সঠিক হতে হবে এবং আগে থেকে করা থাকতে হবে। এমন না যে আমি আগামী পরশুদিন থেকে কাজ শুরু করব আর আজকে প্ল্যান করলাম, নো। আপনাকে প্ল্যানটা ওয়েল আহেড, অনেক আগে থেকে করে রাখতে হবে। সেই প্ল্যানটাকে কয়েকবার ঘষা মাজা করতে হবে, বারবার সবাইকে নিয়ে বসতে হবে, এটার মেরিটস ডিমেরিটসগুলো আইডেন্টিফাই করতে হবে। এটা মানে এটা করা ভালো হবে না খারাপ হবে, কোনগুলো বাদ দেওয়া যায়, কোনগুলো অ্যাড করা যায়। যখন বারবার এটা ঘষা মাজা করবেন, সবাই মিলে আলাপ করবেন, তখন এই প্ল্যানটা সঠিকভাবে আসবে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, আপনারা কি সবাই আপনাদের কাজগুলো প্ল্যান করে করেন? হ্যাঁ, আমি যখন ছাত্র ছিলাম তখন হঠাৎ করে একসময় এরকম ভাবতাম যে ওই ডায়েরিতে নোট টোট করে রাখতাম যে এগুলো করবো, এগুলো করবো, এগুলো করবো। তারপরে 2-3 মাস করলাম, এরপরে আর সারা বছর ধরে নাইনি। এরকম আপনাদেরও হয়েছে কিনা? হ্যাঁ, এরকম হয়। আচ্ছা, আবার কিছু ছাত্র আছে মনে করে যে পরীক্ষার আগের রাতে সব পড়ে শেষ করবে আর পরীক্ষার হলে মানে না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে গিয়ে পরীক্ষা দেয়। এরকম আছে না? এর একটু কমন একটা কথা আছে, বলুন তো, যে যদি তুমি প্ল্যান না করো তাহলে ইউ আর প্ল্যানিং টু ফেল। তাই একটু কথা আছে না? যদি তুমি পরিকল্পনা আগে থেকেই না করো তাহলে তুমি অন্তত এই পরিকল্পনা করলে যে তুমি ওই কাজটাতে ফেল করবা। যদি আগে থেকে ক্লাসে ফার্স্ট হওয়ার প্ল্যান যদি একবারে শুরুর দিন থেকে না থাকে মোহাম্মদী আরাবিয়াতে, তাহলে এটা খুবই সম্ভব যে সে প্ল্যান করেছে যে সে ফার্স্ট হবে না, তাই না? এখন আপনি যদি সারা দেশের মধ্যে আপনার থানা যদি ফার্স্ট হওয়ার প্ল্যান করে, আপনার জেলা যদি সারা দেশের মধ্যে ফার্স্ট হওয়ার প্ল্যান করে, তাহলে এটা বছরের শুরু থেকেই প্ল্যান, জানুয়ারি ফেব্রুয়ারি এখন থেকেই প্ল্যান করতে হবে। যদি আপনি এখনই প্ল্যান না করে রাখতে পারেন তাহলে আপনি ফার্স্ট হতে পারবেন না। অনেক লোক আছে যারা প্ল্যান করে না। কেন করে না? কারণ তারা বোঝে না যে প্ল্যান না করার ক্ষতি কী। অনেক লোক আছে জানে না যে প্ল্যান করা কতটা গুরুত্বপূর্ণ। ইন্নামাল আমালু নিয়াত। এই নিয়তটা কি শর্ট টার্ম? সবসময় কি শর্ট টার্ম নিয়ত? মানে আমরা এই নিয়তটা বলতে কি বুঝি যে আজকে রোজা রাখবো, তাহলে সেহরি খাওয়ার সময় আমাকে নিয়ত করতে হবে। এখন জোহরের নামাজ করব, তাহলে নামাজ পড়ার আগে আমাকে জোহরের নিয়ত করতে হবে। এটা হলো খুবই শর্ট টার্ম একটা নিয়ত। লং টার্ম নিয়ত আছে না? আছে। যে ব্যক্তি হিজরত করে
দুনিয়া কামাই করার জন্য ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যে ব্যক্তি হিজরত করে কোনো মেয়েকে বিয়ে করার জন্য। আচ্ছা, এই নিয়তটা কি? এই নিয়তটা কি লং টার্ম না শর্ট টার্ম? লং টার্ম। তাহলে লং টার্ম এবং শর্ট টার্ম নিয়ত মানে লং টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান বুঝতে হবে। যদি আবার কেউ কেউ আছে যে মনে করে যে আমার জন্য এত প্ল্যান করা লাগবে না, কারণ আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি ঠিকই এই টার্গেট অ্যাচিভ করে ফেলবো। আবদুল্লাহ ফারুক সাহেব যেই টার্গেটে দেবে যে 50 জন সালে বানাইতে হবে, আরেফ বানাইতে হবে, এটা কোনো ব্যাপারই না, আমি 15 দিনের মধ্যে করে ফেলতে পারবো, এরকম মানে ওভার কনফিডেন্স থাকতে পারে কারোর মধ্যে। এটা হচ্ছে প্ল্যান না করার আরেকটা কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে অনেক মানুষের মধ্যে সেলফ ডিসিপ্লিন নাই। অনেক মানুষ আছে নিজেকে মানে নিয়ম নীতির মধ্যে চলতে চায় না। তো যারা নিয়ম নীতি বোঝে না তাদের জন্য প্ল্যান করাটা খুবই কঠিন। আরেকটা সবচেয়ে বড় কারণ হলো যে এই যে সংগঠনের অবজেক্টিভস, গোলস এবং ভিশন, এগুলো বোধগম্য না হওয়া, এগুলো রিয়েলাইজ না করা, এগুলো মানে মনের মধ্যে ধারণ না করা। সংগঠনের যে অবজেক্টিভ, যেই আমাদের ভিশন, যে আল্লাহর সন্তুষ্টি, এইটা যদি আমার মনের মধ্যে না থাকে, আমার মনের মধ্যে যদি না থাকে যে এই বছরে আমি এই কাজগুলো করব, তাহলে এটার জন্য তো প্ল্যানের ইয়েটাও মানে প্ল্যান করার প্ল্যানটাও মাথার মধ্যে আসবে না। এটা আমি বলছি অলরেডি, আমাদের প্ল্যানগুলো কিছু আছে স্ট্র্যাটেজিক হয়, মানে 1 থেকে 5 বছরের জন্য আমরা করি নর্মালি। কিছু প্ল্যান আছে আমাদের 1 বছরের মধ্যেই আমরা করি, এগুলো হচ্ছে কৌশলগত টেকটিক্যাল। আর কিছু আছে অপারেশনাল, এই যে এখন মানে এখনকার জন্য আমি একটা প্ল্যান করব যে আগামী কালকে আপনাদের এই প্রোগ্রামটা আমি একটু রিশিডিউল করে ফেললাম, এটাও একটা প্ল্যান। এখন ধরেন আমি কেন প্ল্যান করব, শুরুতে আমি বললাম যে আবদুল্লাহ ফারুক ভাই আমাকে আমার জেলাকে, বগুড়া জেলাকে টার্গেট দিয়েছে যে এই বছরে আমার 4টা থানায় আমার কমিটি আছে, আরও 4টা থানায় কমিটি বাড়াইতে হবে। তো এই যে টার্গেট আমার অবজেক্টিভ, এটা হলো আমার জন্য অবজেক্টিভ, যেটা আমাকে ফুলফিল করতে হবে। তো এটা করতে হলে আমার কাজ করতে হবে না, যে এটা কি এমনি হবে? এটার জন্য অনেক লোকের সাথে যোগাযোগ করতে হবে, কমিটি করে দিতে হবে, এটার জন্য রিসোর্স ইউজ করতে হবে, সম্পদ লাগবে, জমিয়তের হেল্প লাগবে, কেন্দ্রের হেল্প লাগবে। তো কি কি কাজ, কি কি জিনিস লাগবে সেগুলো আমাকে ডিটারমাইন করতে হবে, এই রিসোর্সগুলো সংগ্রহ করতে হবে। এবং আমার একটা টাইম লিমিট করতে হবে যে আমি এই ধরেন মার্চ মাসে ওইটা করব, জুন মাসে ওইটা করব, নভেম্বর মাসে এটা করব, এরকম আমাকে টাইম ওয়াইজ প্ল্যানটা করতে হবে। এরপরে হচ্ছে যে আমি যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানটা কি বাস্তবায়ন হলো কি না। আমার মার্চ মাস পার হয়ে গেল, তাহলে আমি কাহালুতে থানা করতে চাইছিলাম, ওই মার্চ মাসে কি আমার থানাটা হয়েছে? তাহলে আমরা যখন কমিটিটা বসলাম, যেই টিম আমরা প্ল্যানটা করছি সেটা তখন আমরা যাচাই বাছাই করব যে এটা হইলো কি হইলো না। হইলে কংগ্রাচুলেট করব, যদি না হয় তাহলে কারণগুলো আমরা খুঁজে বের করে কেন হয় নাই সেটা আমরা জোড়াতালি দিয়ে সেটা অর্জন করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, আমরা যে প্ল্যানটা করলাম এটা ফাইনাল করার পরে এই প্ল্যানটা ধরেন কেন্দ্রীয় সভাপতি এখানে একটা প্ল্যান করছে, এই প্ল্যানটা যদি জেলায় না পাঠায়, ধরেন উনি প্ল্যান করছে যে আমার কর্মী বাড়বে 500 বা 2000 কর্মী বাড়বে। তো 2000 কর্মী বাড়ার যে প্ল্যানটা উনি করেছেন সাংগঠনিক সম্পাদক, কত সময়? 45। এখন আমাদের কেন্দ্রীয় সভাপতি যে প্ল্যানটা করলেন সাংগঠনিক সেক্রেটারির সহায়তায়, যে উনি 5000 কর্মী আগামী বছরে করবেন, এই বছরে করবেন, বৃদ্ধি করবেন, সেটা যদি জেলায় জেলায় ভাগ করে না দেয় যে কোন জেলা কয়জন কর্মী বাড়াবে, তাহলে কি এটা সম্ভব হবে অ্যাচিভ করা?
তাহলে ওই প্ল্যানটা আবার ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে যাকে দিয়ে বাস্তবায়ন করাবেন তার মধ্যে এই প্ল্যানটা আগে থেকে কমিউনিকেট করে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে তোমার কিন্তু এই টার্গেট আছে, তোমাকে কিন্তু এটা করতে হবে। এখন এই প্রক্রিয়ার মধ্যে যদি কমিউনিকেশন ঠিকমতো না হয়, কমিউনিকেশন যদি ডিস্টর্টেড হয়, যদি প্ল্যানটাকে ঠিকমতো সবার মধ্যে ছড়াইয়া দেওয়া না হয়, যাকে যাকে দেওয়ার কথা ছিল যদি আগে থেকে না দেওয়া হয়, তাহলে এই প্ল্যানটা বাস্তবায়ন হবে না। আমাদের যেই অর্গানাইজেশনগুলো হয়, সংগঠনগুলো হয়, কিছু সংগঠন আছে পিরামিড স্ট্রাকচার হয়, এটাকে বলে কেন্দ্রীভূত সংগঠন। হ্যাঁ, সেন্ট্রালাইজড পিরামিড স্ট্রাকচার। যেমন বাংলাদেশ সরকারের যেই সংগঠনটা, সরকার একটা সংগঠন না, সরকার একটা সংগঠন। এই সংগঠনে অনেকগুলো মিনিস্ট্রি আছে, মানে ধরেন কি বলে ওটাকে, সচিবালয় আছে, তাই না? তো এখানকার যে হায়ারার্কিটা, মানে কার পরে কে থাকবে, সচিব, তারপরে মানে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, হ্যাঁ, এটা হায়ারার্কিক্যাল। এরপরে কিছু সংগঠন আছে যেটা ডিসেন্ট্রালাইজড, এই যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা কিছু আছে ডিসেন্ট্রালাইজড। আমাদের সংগঠন কি সেন্ট্রালাইজড না ডিসেন্ট্রালাইজড? ডিসেন্ট্রালাইজড। কারণ আমাদের কেন্দ্রে একটা কমিটি আছে, আবার জেলাতেও এরকম একটা কমিটি আছে, থানাতেও একটা কমিটি আছে, তাই না? সব জায়গায় আমাদের সেন্ট্রালাইজড না, আমাদের ডিসেন্ট্রালাইজড। আমাদের কমিটি বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে, এবং কি শাখাতেও একটা কমিটি আছে। এখন ধরেন যে আপনি ছোটোখাটো কিছু কাজ করতে চান, ধরেন আপনি 2টা বই বের করতে চান, সেটার জন্য তো বড় একটা কমিটি দরকার নাই, সারা দেশ মিলে কাজ করা লাগে না, তাই না? নিজে নিজেই কাজ করা যায়। কিন্তু আমরা যখন চাই যে আমাদের দাওয়াতের সাথে সারা দেশের মানুষকে সম্পৃক্ত করব, তখন এই কাজটা কি ছোট নাকি বড়? বড়। এই কাজটা কি প্ল্যান না করলে করা যাবে? প্ল্যান না করলে এই কাজটা অর্জন হবে না। মানে আমরা শুধু চিন্তা করব, যে প্রথমে বলছিলাম আমাদের অনেকগুলো স্বপ্ন অবাস্তবায়িত থেকে যায়, এই স্বপ্নটাও অবাস্তবায়িত থেকে যাবে যদি আমরা প্ল্যান না করি। আমাদের বড় কোনো কাজ যদি আমরা চাই যে আমাদের এই রাষ্ট্রে, এই দেশে আমরা একটা প্রভাব বিস্তার করতে চাই, আমরা সবগুলো ইসলামী সংগঠনের মধ্যে সবার চেয়ে বড় সংগঠন হিসেবে পরিচিত পেতে চাই, যদি আমরা চাই যে সবগুলো ইউনিভার্সিটিতে আমাদের কমিটি থাকবে, সব টিচাররা আমাদেরকে চিনবে, সবগুলো মাদ্রাসায় আমাদের কমিটি থাকবে, সব মাদ্রাসা, সব মসজিদের ইমামরা আমাদেরকে চিনবে, জানবে যে জমিয়ত এবং সুবহান হচ্ছে এই প্রতিষ্ঠান, এইরকম বড় ইম্প্যাক্ট ফেলতে চাইলে আমাদের প্ল্যান ছাড়া এটা সম্ভব হবে না। আরেকটা কাজ হলো সংগঠনের, তাহলে একটা সংগঠনের যেমন কাঠামো থাকে, কিছু অথরিটিটা ডেলিগেট করা থাকে, কে কোন কাজটা করবে, জেলা সভাপতি কি করবে, থানা সভাপতি কি করবে, ইউনিট সভাপতি কি করবে, মানে শাখা সভাপতি কি করবে, এই সবগুলো কিন্তু আলাদা আলাদা আমাদের মানে গঠনতন্ত্রে ডিফাইন করা আছে, অথরিটি দেওয়া আছে প্রত্যেকটা ইউনিটে। এবং এই কাজগুলো, তাহলে ম্যানেজমেন্টটা কি, ব্যবস্থাপনাটা কি? এখানে ব্যবস্থাপনা আরেকটা কাজ হলো কোঅর্ডিনেট করা। কেন্দ্রীয় সভাপতি যেই জায়গায়, যেই ইউনিটে, যেই থানায়, যেই জেলায় যেই কাজটা দিয়েছেন, সেই কাজটা ঠিকমতো সবার মধ্যে পৌঁছাইছে কি না, সবার মধ্যে প্ল্যানটা চলে গেছে কি না, সবাই জানছে কি না, তারপরে এই সবাই আবার কাজটা শুরু করে দিল কি না, সেগুলো সময়ে সময়ে ফিডব্যাক নিতে হবে, আদান প্রদান করতে হবে, তাই না? আপনি যেই কর্মীকে টার্গেট করছেন, আপনি ধরেন আমার কর্মী, আমার ধরেন 5 জন কর্মী আমাকে বলল যে আমরা 10 জন আরএফ বানাতে চাই, তাহলে আমি পরের কয়েকদিনের মধ্যে খোঁজ নিব যে কী খবর, তুমি যে অমুককে আরএফ বানাতে চাইছিলা, তুমি কি যোগাযোগ করছিলে তাদের সাথে? ব্যাস, শুধু একটুকু আমি জিজ্ঞেস করবো, আর বেশি কিছু দরকার নেই। তাহলেই আপনার মধ্যে সেন্স চলে আসবে, আপনি কমিউনিকেশন বাড়িয়ে দেবেন, তাই না? তো এটাই হলো কোঅর্ডিনেশনের কাজ। তো একটা সংগঠনকে কোঅর্ডিনেশন যদি না করা যায়, তাহলে এটা সঠিকভাবে ম্যানেজ করা সম্ভব না। এই যে এখানে একটা ছবি আছে না, দেখছেন? আচ্ছা, এই ছবিটার মধ্যে দেখেন, যদি একজন লোককে, মানে একটা এন্টিটিকে যদি আমি সরাই ফেলি, তাহলে কি উপরের লোকটা দাঁড়ায় থাকতে পারবে? হ্যাঁ, নিচের যে কোনো একটা বা মাঝখানের যে কোনো একটাকে সরাই দিলাম,
তাহলে সুব্বানের যে কমিটিগুলো আছে কেন্দ্রে, জেলায়, বা এর কমিটির কথা বাদ দেন, ধরেন যে কোনো একটা ছোট কাজ শুরু করলেন, সেই কাজের এই টিমের মধ্যে যে কয়েকজন আছে সেই কয়েকজনের যার যে দায়িত্ব দেওয়া ছিল সেই দায়িত্ব, ধরেন একটা এক্সাম্পল দেই, ধরেন প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলন করব। তো একজনকে দিলাম যে তুমি সাংবাদিকদেরকে ডেকে আনবা, আরেকজনকে বললাম তুমি প্রশাসনিক অনুমতি নিবা, আরেকজনকে বললাম তুমি বাজেট কালেকশন করবা, 10 জন সুধীর কাছে যাবা। এখন সবাই সবার কাজ করলো, কিন্তু প্রশাসনিক অনুমতি নেওয়ার যার দায়িত্বে ছিল সেই কাজটা ভুলে গেল। ধরেন প্রশাসনিক অনুমতি মাঝখানে একজন লোক, ওনাকে আমি মাইনাস করে দিলাম, মানে ওনার কাজ উনি করেন নাই। যখন আমরা প্রোগ্রাম শুরু করলাম সবই ঠিক আছে, টাকাও দিয়েছি, সবই ওকে, পুলিশ এসে বলল তোমাদের তো অনুমতি নাই, ক্যান্সেল করতে পারবো? তাহলে সংগঠনের কাজটা হচ্ছে কোঅর্ডিনেটেড, সমন্বয় থাকতে হবে, টিমের সবার মধ্যে সব কাজের সমন্বয় থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আমরা বলছি। আমরা ম্যানেজমেন্টের যে কাজগুলো বলতেছিলাম, যে ম্যানেজমেন্টের প্রধান কাজ হলো প্ল্যান করা, এরপর হলো অর্গানাইজ করা। আমি যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানের জন্য কোন কোন লোককে আমি কাজে এঙ্গেজ করব, সেই লোকদের মধ্যে সঠিক কোঅর্ডিনেশন হচ্ছে কি না, তাদের কিভাবে সাজাবো, কাকে কোন দায়িত্ব দিব, সেগুলোকে আমাকে ডিফাইন করতে হবে, তাই না? এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, আমার ব্যবস্থাপনার মধ্যে এই একটা কাজ। এরপরে আমাকে লিড করতে হবে। আমি এই যে সাজাইলাম, আমার প্ল্যানটা সাজাইলাম, আমি লোক সেট করলাম, এখন যদি আমি লিড না করি, লিড করা মানে মোটিভেট করা, মানে আমি যাদেরকে যেই কাজে অ্যাসাইন করলাম তারা যাতে সেই কাজটা সঠিকভাবে করে সেজন্য আমার একটু খবরদারি করতে হবে, তাদের সাথে একটু কমিউনিকেট করতে হবে, তাদেরকে জানাইতে হবে। কেউ কেউ বলতে পারে ভাই এই কাজ করে কী হবে, থাক দরকার নাই, তো তাহলে তাকে আবার উৎসাহ দিতে হবে, তাকে ওই ধারণাটা রিমুভ করাইতে হবে যে না এটা কিন্তু করতে হবে, তাহলে তাদের সাথে যোগাযোগ বাড়ায় দিতে হবে। এই কাজটা হলো আমার লিডারশিপের কাজ। কার কাজ? তা লিডারশিপ কি শুধু আবদুল্লাহ ফারুক সাহেব একাই করবে? লিডারশিপ কি একটা শাখায় নাই? আছে, একটা শাখাতেও লিডারশিপের কাজ আছে। আমার প্রত্যেক মানুষের মধ্যেই লিডারশিপের এই কাজটা আছে। লিডারশিপ স্টাইলগুলো আমাদেরকে ভালো করে করতে হবে যে আমার লিডারশিপ স্টাইল কি হবে। আমি কি স্বেচ্ছাচারী হব নাকি মিশুক হব? হ্যাঁ, তো স্বেচ্ছাচারীটাকে আমরা বলি অটোক্রেটিক লিডার, নাকি আমি কোচিং করব, কোচিংয়ে যেমনভাবে পড়ায় ধরে ধরে শেখায় সেরকম করে শেখাবো, সেরকম করে আন্তরিকতার সাথে বলবো? আমি কি ফ্যাসিলিটেট করব, আমি কি সার্ভেন্ট হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। আপনি যদি একটা শাখার সভাপতি হন তাহলে সবাইকে খেদমত দেওয়ার মতো মানসিকতা আপনার থাকতে হবে, তাই না? তাহলে বিভিন্ন রকমের স্টাইল আছে, কেউ অটোক্রেটিক হয়, কেউ স্বেচ্ছাচারী হয়, কেউ ট্রান্সফরমেটিভ হয়, কেউ কাজটাকে উৎসাহের সাথে আগায় নিয়ে যায়, কেউ মানে স্টেরিওটাইপ, মানে হচ্ছে যে আপনাকে একটা কাজ দিছি, করছেন, রিওয়ার্ড দিলাম, করলেন না আপনাকে পানিশমেন্ট দিলাম, আপনাকে মানে আপনি কাজ করছেন ভেরি গুড, কাজ করেন নাই আগামী বছর আপনাকে কমিটি থেকে মাইনাস করে ফেললাম, এরকম আছে না? তো বিভিন্ন স্টাইল আছে, এর মধ্যে বেস্ট স্টাইলটাকে খুঁজে নিতে হবে। এবং সবার মধ্যে মোটিভেট করতে হবে। সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে যে লিডারের একটা কাজ হচ্ছে যে আপনি যেই প্ল্যানটা করছেন সেটা অর্গানাইজ করার সময় যাদেরকে নিয়ে কাজটা করবেন এই টিমটা ভালো মতো সিলেক্ট করতে হবে। ধরেন আপনি 4 সদস্য বিশিষ্ট 5 সদস্য বিশিষ্ট কমিটি করলেন, তো এই কমিটির মধ্যে তাদেরকেই রাখবেন যাদেরকে দিয়ে ওই কাজটা হবে। শুধুমাত্র এমন নয় যে উনি কমিশনারের ছেলে বা জমিয়তের সভাপতির ছেলে, সুতরাং এই জন্য ওনাকে রাখতে হবে না। যদি এটা রাখেন তাহলে শেষ। প্রত্যেকটা কাজই আপনাকে এটা মানে ম্যানেজ করার বিষয় আছে, প্রত্যেকটা কাজ। এই যে টিম মানে হচ্ছে যে সবাই মিলে করতে হবে একসাথে কাজটা, টুগেদার, এভরিওয়ান অ্যাচিভস মোর। যদি সবাই মিলে করে তাহলে বেশি কাজ করা যাবে, যদি একজন দুইজন না করে তাহলে এমনকি কাজটা ফেলও করতে পারে, তাই না? এ হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে সংগঠনে, সবসময়ের জন্য টিম ওয়ার্ক করতে হবে। আমি কি বেশি সময় নিতে পারবো নাকি শেষ করে দেবো? আচ্ছা, ভেরি গুড। একটা টিম বাড়ানোর জন্য আমরা
ওই যে আমি বলছিলাম যে ম্যানেজমেন্টের কাজ কয়টা বলছিলাম? 5টা। কি কি ছিল? প্ল্যানিং, এরপরে অর্গানাইজিং, এরপরে স্টাফিং, এরপরে কন্ট্রোলিং, এরপরে কোঅর্ডিনেশন। কন্ট্রোলিং আর কোঅর্ডিনেশনের কাজটা মূলত লিডারের। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে সংগঠন ব্যবস্থাপনা মানে কি বোঝায়। সংগঠন ব্যবস্থাপনা মানে যদি কোনো সংগঠন ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি কোনো প্ল্যান না থাকে, তাহলে কি ওটা সঠিক ব্যবস্থাপনা না ভুল ব্যবস্থাপনা? ভুল ব্যবস্থাপনা। প্ল্যান আছে কিন্তু প্ল্যানটা কর্মীদের মধ্যে জানায় দেওয়া হয়নি, তাহলে এই ব্যবস্থাপনাটা কি ভুল না সঠিক? জানানো হয়েছে কিন্তু ফিডব্যাক নেওয়া হয়নি যে এই কাজটা কত দূর আগাইলো, তাহলে এই ব্যবস্থাপনাটা সঠিক না ভুল? আপনি কর্মীরা ঠিকমতো কাজ করছে না কিন্তু আপনি খোঁজ খবরও নিচ্ছেন না যে কাজ হলো কি না। দিনের শেষে জানতে চাইলেন এই রেজাল্ট কি, রেজাল্ট দেন। হ্যাঁ, এটা কি ভুল না সঠিক? কারণ এটা কন্টিনিউয়াস ফিডব্যাক নিতে হবে যে এটা কত দূর অগ্রসর হচ্ছে, কতটুকু হচ্ছে, ইন্সপায়ার করতে হবে। কারণ এই দিনের কাজটা কিন্তু স্বেচ্ছা। আমরা বলছি প্রথমেই যেটা একটা সেবা প্রতিষ্ঠান, সেবাধর্মী প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের সংগঠন একটা সার্ভিস অর্গানাইজেশন, সেবাধর্মী প্রতিষ্ঠান। তো এর মধ্যে এটা আবার একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাই না? এটা কি টাকার বিনিময়ে আমরা সেবা দেই যেমন একটা হসপিটাল দেয়? তা আমাদেরটা হলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে যারা আসে তারাও স্বেচ্ছায় আসে, যারা সার্ভিস নেয় তারাও স্বেচ্ছায় নেয়। তো স্বেচ্ছায় একজন মানুষকে কি কথা বললে, কি মধুর ভাষায় বললে, কওলান লাইয়িনান, কত নরম সুরে বললে, কত আন্তরিকতার সাথে খোঁজ খবর নিলে তাকে আমাদের দলে ভেড়ানো যাবে, এই দলে দাওয়াতের দলে নিয়ে এসে যাবে, সেটা আপনাকে ফিকির করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, যেই চ্যালেঞ্জগুলোর কারণে আমাদের এই অর্গানাইজেশনগুলো বাধাপ্রাপ্ত হয়। যেমন হচ্ছে যে পরিমাণ কর্মী দরকার সেই পরিমাণ কর্মী নিয়োগ না করা, কমিউনিকেশন সবার মধ্যে না থাকা, টিম ওয়ার্কটা ঠিক মতো কাজ না করা, তারপরে স্ট্রাকচারটা, সংগঠনটা ঢেলে সাজানোটা যদি ঠিক মতো না হয়। আর একটা বড় কাজ যেটা আমরা প্রায়ই ভুল করি সেটা হল টাইম ম্যানেজমেন্ট। যেমন আজকে আমার টাইম পার হয়ে গেছে, আমার টাইমটা ওয়েল ম্যানেজড হয়নি, তাই না? আচ্ছা, এরপরে কিছু এমপ্লয়ি আছে, কিছু লোক আছে যারা ডিফিকাল্ট বলতে একজেদি, সভাপতি সেক্রেটারি কোনো কথা মানবে না, একটা গোপন তথ্য ফাঁস করে দেবে আরেক জায়গায়। এরকম লোক আছে না? গোপনীয়তা রক্ষা করবে না। এই ধরনের অনেক বিষয় আছে। আপনারা তো এটা জানেন যে ডিসিশন মেকিং থিওরির জন্য হারবার্ট সাইমন নামে এক লোক, এই ম্যানেজমেন্টের লোক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, এই সিদ্ধান্তটা স্বেচ্ছাচারী হওয়া যাবে না, এই সিদ্ধান্তটা হতে হবে পার্টিসিপেটরি, সবাইকে নিয়ে। তো এই কথাটা আমাদের কোরআনে বলা হয়েছে না, আমরুহুম শুরা বাইনাহুম। সংগঠনে এটা সবচেয়ে জরুরি। সংগঠনের সভাপতি সেক্রেটারি দুইজনে মিলে পরামর্শ করে যা ইচ্ছে করে ফেলবে তা করা যাবে না। সংগঠন করাই হয়েছে পরামর্শের জন্য, তাই না? শুরা করার জন্য। এই থিওরি দিয়ে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1978 সালে। অনেক রকমের থিওরি আছে, ডিসিশন মেকিং থিওরি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, হিউম্যান রিলেশন, ব্যুরোক্রেটিক থিওরি, বিভিন্ন রকমের থিওরি আছে। এই সবগুলো থিওরি আজকে এখানে কি বলা সম্ভব না। জাস্ট একটা আমি ধারণা দিতে চাই, যারা এই মানুষ হ্যান্ডেলিং করা বুঝতে চান তাদের এই থিওরিগুলো জানলে সহজ হবে, কাজগুলো করা সহজ হবে। আচ্ছা, আমি শেষে চলে আসছি। আমরা কি কলা কৌশল অবলম্বন করলে আমাদের কাজের ব্যবস্থাপনাটা সুন্দর হবে। আমাদের কাজের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি রকমের আচরণ করা যাবে না, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং একটা টিম বিল্ডিং কাঠামো তৈরি করতে হবে, টিম ওয়ার্ক হবে, স্পিরিট সবার মধ্যে একসাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। এমন না যে 2 জন করলাম আর 5 জন নাই, এরকম হলে হবে না। আমাদেরকে যারা আমাদের সাথে কাজ করে
যারা নেতা থাকে তাদের সেই কর্মীদের খেয়াল রাখতে হবে যে কর্মীদের আর্থিক প্রবলেম আছে কিনা, স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে কিনা, শিক্ষা দীক্ষার অসুবিধা হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং নিচের দিক থেকে ফিডব্যাক নেওয়ার মানসিকতা থাকতে হবে যে আমরা যে এই প্ল্যানগুলো দিচ্ছি, কাজগুলো করছি, এটা আসলে কর্মীরা, জনগণ এটা কতটা গ্রহণ করতেছে সেই ফিডব্যাকটা নিতে হবে। এখানে দেখেন আমি জাপানের দুইটা ম্যানেজমেন্ট টেকনিক আছে, একটা হলো কাইজেন। আপনারা জানেন যে সারা পৃথিবীতে সবচেয়ে টয়োটা কোম্পানির গাড়ি বেশি চলে, তাই না? হ্যাঁ, এই কোম্পানিটা হচ্ছে জাপানের কোম্পানি। এরা একটা থিওরি মানে অবলম্বন করে, এটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাকে বলে কাইজেন থিওরি। মানে আমাদের যে এই ব্যবস্থাপনাটা, আমরা এটা সব সময়ের জন্য উন্নতি করার চেষ্টা করব। যে আমাদের যে প্রসেসগুলো, যে পদ্ধতিগুলো, যেই কাঠামোটা, আমাদের যেই ডিসিশন মেকিংটা, যেই প্ল্যানটা এই বছরে নিয়েছি, আগামী বছরে এই সবগুলোতে আমরা উন্নতি করার চেষ্টা করব এবং সেটা সব সময়ের জন্য করব। 10 মিনিট ওভার। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের কাইজেন থিওরি। আর একটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই জিনিসটা আমরা যে উন্নতি করতে চাই সংগঠনে, এটা কি 2-4 জন মিলে করলে হবে? সবাই মিলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরের কর্মীদেরকে করতে হবে। আচ্ছা, আমার সময়ও শেষ হয়ে গেছে, 10 মিনিট পার করে ফেলেছি। আপনাদেরকে ধন্যবাদ। এখানে আমি শুধু 2টা জিনিস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। একটা হলো যে সংগঠন কি, সংগঠন বলতে কি কি জিনিস বোঝায়। আমি বোঝাতে চাইছি যে সংগঠন হচ্ছে একদল লোক যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে এবং কাজটা সবাই মিলে করে, তাই না? এটা হলো সংগঠন। আর আমরা বুঝতে চাইছি ম্যানেজমেন্ট কি, ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটা আমি কয়েকবার আপনাদেরকে রিপিট করেছি। ব্যবস্থাপনা বলতে বোঝায় আমরা যে কাজটা করতে চাই সেটার একটা প্ল্যান করতে হবে, সেটার জন্য সেই কাজটাকে অর্গানাইজ করতে হবে, কারা কারা এর মধ্যে থাকবে, কাদেরকে নিয়ে আমরা কাজটা করব, কতগুলো কর্মী হবে, সেটা হলো আমাদের স্টাফিং হবে। এরপরে আমরা এই কাজটাকে মনিটরিং করব, কোঅর্ডিনেট করব, লিডিং করব, হ্যাঁ, ডাইরেক্ট করব। এই কাজগুলো আমাদের, এটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। আমি আপনাদেরকে বলেছি যে ম্যানেজমেন্টের কাজটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকতে হবে, মানে সব সময় চেষ্টা করতে হবে যে আমার কাজটা ভালো হচ্ছে কিনা, আমি যে কাজটা করলাম সেই কাজটা কতটুকু ভালোভাবে করতে পারলাম, এই জিনিসটা আমাদের মানসিকতায় থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? এটা আসলে এই লেকচারটা আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, এই লেকচারটা হলো মানে এত মানুষের জন্য না, মানে 20-25 জন লোক হলো, 20-25 জন লোক হলে সবার মধ্যে এই ধারণাগুলো শেয়ার করা যেত, আরও সুন্দরভাবে জানায় দেওয়া যেত। হ্যাঁ, এই বিষয়গুলো জাস্ট একটা ওভারঅল ধারণা দিলাম আপনাদের, যাদের মধ্যে আগ্রহ আসবে এই বিষয়গুলো বোঝার। এমন নয় যে আমরা কিছু কাজ সবসময় এমনি করি, তাই না? কিন্তু প্রত্যেকটা কাজের একটা থিওরি আছে। আমি যে হেঁটে যাচ্ছি সেই হাঁটারও একটা থিওরি আছে, আমি কিভাবে হাঁটবো। আমি যে চলছি, আমি যে আপনার সাথে কথা বলছি, কিভাবে কথা বলবো। আমি যে প্রত্যেকটা কিছু নিয়ম কানুন আছে, তাই না? এই প্রত্যেকটা প্রসেসে, প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা কমিউনিকেশনে কিছু নির্দিষ্ট আইডিয়া বেটার করার জন্য, ভালো করার জন্য আমাদের সব সময় মাথার মধ্যে চিন্তা রাখতে হবে। শেষে একটা কথা বলবো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শত্রুপক্ষের প্রতিরোধ করার জন্য সকল শক্তি নিয়োগ করো, তাই না? সকল শক্তি নিয়োগ করো। আমাদের যারা শত্রু তারা 100 বছর মেয়াদি প্ল্যান করে, আমাদের যারা শত্রু তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে, 20 বছর মেয়াদি প্ল্যান করে। কিন্তু আমাদের প্ল্যানগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে শর্ট টার্ম, কখনো কখনো জাস্ট কাজের আগের মুহূর্তে, তাই না? তো এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের শক্তির জায়গাটা খুঁজে বের করতে হবে যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে শক্তি আছে, আমাদের প্রত্যেক ইউনিটের মধ্যে শক্তি আছে। এই শক্তিগুলোকে আমাদের আবিষ্কার করতে হবে। এই আবিষ্কার করার জন্য প্ল্যান করাটা সবচেয়ে বেশি জরুরি। কাজের প্ল্যান যদি না থাকে, যদি আমরা কাজের প্ল্যান না করি
তাহলে এই কাজটা রেজাল্ট ভালো আসবে না। আল্লাহই হচ্ছে সবচেয়ে ভালো প্ল্যানার। আল্লাহ আমাদেরকে ভালো প্ল্যানার হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।